This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি এনকে ডিজিটালের পর্দায়। আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন। এতদিন তিনি আমাদের সাথে অনলাইনে ধরা দিয়েছিলেন, এখন অফলাইনে সরাসরি স্টুডিও থেকে আছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, আর.এন. টেগোর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান। আমরা আজকে আলোচনা যেটা করব, শীর্ষক আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইনে, সেটা হচ্ছে আরজিকর বিরক্তিকর। অরিন্দম দা, আরজিকরের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সে আন্দোলনটার সাথী আমরা সকলেই ছিলাম। নির্যাতিতার বিচার চাই, অভয়ের বিচার চাই। আমরাও পথে নেমেছিলাম রাতে পুরো পরিবার সমেত। কিন্তু তারপরে আরজিকরের আন্দোলন যখনই রাজনৈতিক হয়ে গেল, যখনই ওই দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক, দফা এক, এরকম একটা দাবি উঠলো এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো হলো, তখনই বুঝলাম যে এটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকেই করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সে আন্দোলন স্তীমিত হলো, ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়া হলো। তারপরে হঠাৎ কেন এই আন্দোলন নতুন করে? সত্যি কথা, এত রহস্য ঘেরা আছে না আন্দোলনটায়, মানে এত রহস্য আছে, সেই রহস্য উদ্ঘাটন করতে করতে কোথাও আমাদের আরো কয়েকটা বছর পেরিয়ে যাবে, আবার নির্বাচন এসে যাবে। তো আমার একটা বক্তব্য হচ্ছে, এবার তো ট্রায়াল শুরু হবে। সিবিআই তো কখনো ধর্মতলার মোড়ে চিৎকার করলে শুনবে না। সিবিআই কিন্তু আমাদের সার্ভেন্ট নয় যে সিবিআই এসে বলবে বাবা বাচ্চা বলো তোমাদের দু একটা নাম বল। সিবিআই লুকোচুরি খেলায় বিশ্বাসী নয়, মানতে হবে ভারতের সংবিধানকে। সিবিআই একটা ভারতের একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি। তারা তো প্রমাণ না থেকে তোমার কথাতে বিচার করবে না। কে মালদ্বীপে লুকিয়ে আছে, কে নেপালে লুকিয়ে আছে, কে দুবাইতে লুকিয়ে আছে, সিবিআই তো তাকে প্রমাণ করো। যে তোমার হাতে যদি প্রমাণ থাকে, তুমি মিছিল না করে দুজনে গেল তো হয়, দুজনে গিয়ে দিয়ে এসো। আবার নতুন করে এই আন্দোলন, নতুন করে এই পথে বসে যাওয়া আমার মনে হয় না কোনো মানে আছে বলে। এতে সিবিআইও শুনবে না, আদালতও শুনবে না, আর জনগণের সংখ্যাটা আপনিও দেখেছেন, আমিও দেখছি, কমে গেছে। আর সাধারণ জনগণ যারা রাজনীতি ছাড়া কাজটা করেছে, আন্দোলনটাকে আপন করে নিয়েছিল, তারা এখন আর নেই। না, স্বাভাবিক। আমি ধর্ণা মঞ্চে গিয়েছিলাম, সেখানে পাশ দিয়ে যেতে যেতে দেখেছি ধর্ণা মঞ্চের ভিড় তো নেই, সেটা তো একটা আলাদা ইস্যু। কিন্তু ডাক্তাররা আবার কর্মবিরতির ডাক দিচ্ছেন, আবার ধর্ণায় বসতে চাইছেন, এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? পরিষ্কার কথা, রাজনীতি ছাড়া তো আর কিছু ছিল না। 14 তারিখ রাত্রে সবাই, আমার পরিবারও, আমার মা বয়স্ক নামতে পারেনি, যাদের অসুবিধা ছিল তারা নামতে পারেনি, কিন্তু তাদের সমর্থনটা ছিল। কিন্তু একই সাথে এর পর থেকে 7 দিন বাদে যখন বিভিন্ন স্লোগান উঠলো, বিভিন্ন রাজনৈতিক নেতারা দাবি করতে থাকলেন আমাদের জন্যই সবকিছু আটকেছে, আর ধীরে ধীরে মিথ্যাচারিতা গুলো এলো। সোমামাসির মতন একটা মিথ্যাচারিতা, সোমামাসি করলো, মানে কোনো পাতা তোলার যোগ্য না, তারা এসে যখন শুরু করলো যে এই গ্রামের সিমেন্ট পাওয়া গেছে, তখন আমার বক্তব্য হচ্ছে মানুষ বুঝলো যে মিথ্যাচারিতাটা বেশি, রাজনীতিটা বেশি, তিলোত্তমাটা খালি নামে। তিলোত্তমা নামে, কারণ তিলোত্তমায় যারা আন্দোলন করেছিল, কেউ ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেল, কেউ সুভাষগ্রামে গিয়ে দ্রোহকাল করেছে, তারপর আর কেউ আবার ডিগ্রি পায়নি, তার আগেই নস্ট্রাদামাসের মতো ডিগ্রি পেয়ে গেছে, সে ঘটনাগুলো করেছে। তো আমরা নস্ট্রাদামাসকে দেখেছি, আমরা অভিনেতাকে দেখেছি, আমরা সেলিব্রিটিদের দেখেছি, সব দেখেছি, আমরা ভিনসেন্ট ভ্যান গগদেরও দেখেছি রাস্তায়। প্রতিবাদের নামে নিজেদের জাহির করা, নিজেদের পাবলিসিটিটা একটু পেয়ে যাওয়া, এই কাজটি করেছেন। তিলোত্তমাকে ভুলে গেছিল। তিলোত্তমার মা বাবার যে করুণ অবস্থা, তারাও কিছু ভুল করেছে, কারণ তারাও কিছু রাজনৈতিক দলের কথাতে, কিছু মানুষের ব্যক্তি বিশেষের কথাতে তারাও নড়ে চড়ে বসেছিল। কিন্তু তারাও বুঝতে পারছে এখন তারা হতাশ হয়ে আদালতে যাচ্ছে, কিন্তু কতটা কি লাভ হবে আমি জানি না, আদালত কতটা কি করতে পারবে জানি না, কারণ সুপ্রিম কোর্ট মনিটরড কেস। এটা আর কেউ না, ভারতের সর্বোচ্চ যেখানে আদালত, তারাই মনিটর করছে। আর কতদূর এগোতে পারবে জানি না। কিন্তু একটা কথা, সিবিআই যাকে ধরেছে, ধরে নিতেই হবে, সে দোষী। সিবিআই এর হাতে যথার্থ প্রমাণ আছে, সেই জন্যই সিবিআই ধরেছে। আর সিবিআই মুখে যা বলুক, সিবিআই এর কাছে আর নতুন প্রমাণ চেষ্টা করবে। কিন্তু এর সাথে তিলোত্তমার সাথে আমি সন্দীপ ঘোষকেও লাগিয়ে দিতে পারবো না।
সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল একটা অর্থনৈতিক কেসে, এবার তিলোত্তমার কেসে হয়নি। কিন্তু আমাদের বুঝতে হবে আদালত কাজ করে ডকুমেন্টসের ওপর, আদালত কাজ করে এভিডেন্সের ওপর। তুমি যেটা বলছো সেটা সাবস্টেন্সিয়েট করতে হবে কোর্টে, হ্যাঁ এটাই। কোর্ট তখন বুঝবে, হ্যাঁ কোর্ট যখন ভেরিফাই করবে হ্যাঁ এটা ঠিক, তখন কোর্ট সাজা, মানে যাকে তুমি ধরেছো গ্রেপ্তার করেছো তাকে সাজা দেবে, সেটা কোর্টের দায়িত্ব। কারণ তার লয়ারকেও তো তাই বলবে সে কিছু, এটাও ডিফেন্স লয়ার তো পাবে সে। না ঠিকই বলেছেন, কিন্তু অরিন্দমদা মানে আপনি পেশায় একজন প্রথিতযশা ডাক্তার, আপনি বলুন একজন ডাক্তার হয়ে আর একজন ডাক্তার যে কথা বলছেন 150 গ্রাম সিমেন্টের কথা ভাসিয়ে দিচ্ছেন, পেলভিক বোন ভাঙার কথা ভাসিয়ে দিচ্ছেন, আপনি নিজে তো একজন ডাক্তার, আপনি মনে করেন না এইগুলো ডাক্তারি পেশার সাথে সম্পূর্ণ আনএথিক্যাল ব্যাপার হয়েছে? দেখুন, ডাক্তারি পেশা করতে গিয়ে যাদের কথা আপনি শুনতে চাইছেন, আমি তাদের নামও উচ্চারণ করতে চাইছি না, উল্লেখ করতে চাইছি না, আমি তারা পাতে তোলার যোগ্য নয়। তারা ডাক্তারিটা করে না, তারা রাজনীতিটা করে। কয়েকটা মুখ দেখবেন, ফোরাম নামক একটা হয়েছে, ডক্টরস ফোরাম, সেখানে কতগুলো মুখ দেখবেন। কিছু ডাক্তার আছে তারা ক্যাপিটালিস্ট, একদম ক্রনি ক্যাপিটালিস্ট বিশ্বাস করে, তারা কিন্তু ওষুধের দাম কমানো হোক তার জন্য রাস্তায় নামে না। হাসপাতালে যে বেলাগাম খরচ হয় তার জন্য আপনি রাস্তায় দেখবেন না, ওই দু একটা চিঠিপত্র করে। কোনো তোতলা কাতলা পাতলারা আছে যারা এসব চিঠিপত্র করে, তাদেরকে রাস্তায় নেমে এই রকম আন্দোলন করলে সরকার বাধ্য হতো ওষুধের দাম কমাতে, হসপিটালে বেলাগাম, বেসরকারি হাসপাতালে বেলাগাম খরচটা আটকাতে। ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের সাথে ডিসিটফুলনেস যেটা হচ্ছে, সততা যে দেখায়, প্রিমিয়াম নিয়ে নিয়ে তারপরে নাকচ করে, সে বাতিল করে তাদের দাবিগুলো, সেগুলো তো ঘটে। এই নিয়ে তারা আওয়াজ তোলেনি, কি নিয়ে তুলেছে? যেটা নিয়ে রাজনৈতিক ফায়দা হবে। কারণ প্রত্যেকটা লোক তারা খেয়াল করে দেখেন, কোনো সময় হয়তো তৃণমূলের প্রতি তারা বিষোদ্গার করার জন্য বা তৃণমূলের প্রতি তারা বিরক্ত, কারণ তৃণমূল থেকে ধান্দাটা পায়নি, ধান্দা করতে পারেনি, তৃণমূল ছেড়ে দিয়ে তারা আজকে বিরোধিতা করছে। 2 নম্বর দেখবেন বাম, কিছু বামকে দেখবেন, কিছু অতি বামকে দেখবেন, এই তাদের কাজটাই ছিল হচ্ছে আরো জঞ্জাল তৈরি করা, আবর্জনা স্তূপ তৈরি করা। একটা জায়গায় সমাধান সূত্র বার করা দরকার, আইনটা মানতে হয়, আমাদের বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো মানতে হয়। তার সাথে একটা বিষয় পরিষ্কার, যেটা হচ্ছে আমাদের সংবিধান মানতে হয়। এটাই তো আমাদের সব থেকে বড় হাতিয়ার, ভারতবর্ষের সংবিধান। সেখানে তো আইনের একটা ব্যবস্থা আছে, আইনটা না মেনে আমি কথায় কথায় ধর্ণা দিচ্ছি, ওই করছে, একটার পর একটা চরিত্র তো বেরিয়ে যাচ্ছে। সব চরিত্র তো কাল্পনিক নয়, সেই চরিত্রগুলো তো বেরিয়ে যাচ্ছে। কেউ সুভাষগ্রামে দ্রোহকাল করেছে, কেউ এখানে পূর্তি করছে, এইগুলো তো ধরা পড়েছে, কোটি কোটি টাকা কামানো হয়েছে। না এবার দেখুন, আমরা দেখলাম এই আন্দোলন চলাকালীন প্রায় 5 কোটি টাকার মতন চাঁদা উঠলো। এই চাঁদা ওঠার পেছনে জুনিয়র ডাক্তাররা লজিক দিচ্ছেন, তারা স্বাস্থ্য শিবির করবেন, চোখ অপারেশন শিবির করবেন, রক্তদান শিবির করবেন। অরিন্দমদা, আপনি তো ডাক্তারি পেশার সাথে বহুদিন যুক্ত, আপনি বলুন তো এই শিবিরগুলো করতে সত্যি সত্যি কি টাকা পয়সার খুব প্রয়োজন হয়? কয়েক হাজার টাকা লাগে, তাতেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু কোটি কোটি টাকা লাগে না। দেখুন, তিলোত্তমার নামটা ব্যবহার করে টাকাটা উঠেছে। তিলোত্তমা বাদ দিয়ে যদি আন্দোলনটা খালি সন্দীপ ঘোষ নিয়ে হতো, দেখতেন এই টাকা উঠতো না। এবং এর মধ্যে পরিষ্কার কথা, বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা উঠেছে, এবং 26টা অ্যাকাউন্ট, এটা চারটিখানি কথা না। তার মানে এর পেছনে অনেক বড় বড় মাথা খেলেছে। এবং আমার নিজের ধারণা হচ্ছে মুখে বিজেপি সাথে ওটা নাটক হয়েছিল, বিজেপির সাথে আমরা করতে পারি না, এই করতে পারি না। বিজেপিও ছিল, সিপিএমও ছিল, তৃণমূলের একাংশ ছিল যারা তৃণমূল বিরোধী হয়ে গেছেন হঠাৎ, বা তৃণমূল থেকে ধান্দা করতে পারিনি, একটাই কথা। তো সেই জায়গায় এই পরিষ্কার কথা হচ্ছে, এরা মিলিত হয়ে বিভিন্ন লোককে ডেকে কোটি টাকা, আর কোটি টাকা যদি উঠেছে, 1 কোটি টাকা তো তিলোত্তমার বাবা মার পাওয়ার কথা, তাদের নামে তো টাকাটা উঠেছে। তিলোত্তমা যদি বাদ যেত, আন্দোলনটা যদি খালি একটা সরকার বিরোধী বা কিছু মানুষ বিরোধী, হয়তো তারা অন্যায় করেছে মেনে নিলাম, এই নিয়ে যদি আন্দোলন হতো এত কোটি টাকা কেউ দিত না। একজন মহিলা ছিল বলে এই নিয়ে আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কিছু প্রাইভেট হাসপাতালের কিছু হোয়াইট কলার ডাক্তার ছিল, আপনারা জানেন, একেবারে প্রথম দিকে এমন নেচেছিল, নাচ দেখতে দেখতে, আমি সত্যি কথা ভাবিনি এত সুন্দর নাচ, নাচ দেখতে দেখতে তারা এমন নেচে দিল, তারপরে আবার গিয়ে বোঝাপড়া করার জন্য আরেকজন তৃণমূল নেতার কাছে চলে গেল। এটাই তো ঘটেছে, এগুলো তো ঘটেছে ঘটনা। একদম তাই। আপনি বলছেন বিজেপির সাথে দূরত্ব রাখার জন্য এরা বিজেপিতে ঘেঁষেননি,
অথচ আমরা দেখলাম স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির ঠান্ডা ঘরের অফিসে এই ডাক্তাররাই তো গিয়ে রেস্ট নিলেন, আশ্রয় নিলেন। তাহলে বলছেন কেন যে বিজেপির সাথে এরা যুক্ত নেই? না না, অভিজিৎ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া, তারপর আরো দু একজনের বিরোধিতা করা, আপনারা আসবেন না, এদিকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান চলছে। তার মানে কি মনে হয় দেশ বিরোধী কতগুলো লোক, এটাকে তখনই জেলে পুরে দেওয়া উচিত ছিল। কাশ্মীর ভারতবর্ষ স্বাধীন দেশ, কাশ্মীর আমাদের, পারলে আমরা কয়েক বছর পরে মানে যেখানে পাকিস্তান দখল করেছে সেটাকেও পুনর্দখল করা দরকার। সে পরিষ্কার কথা হচ্ছে, কি আবার কাশ্মীর মাঙ্গে আজাদি, এইসব স্লোগান শুনে পুলিশের বসে থাকা উচিত ছিল না। তখনই কয়েকটাকে যদি শ্রীগড়ে ঢোকানো হতো ভালো হতো। অ্যান্টি ন্যাশনাল যত কথাবার্তা হয়েছে, আর এগুলো আবার বলছি, এই কতগুলো বাম অতি বাম আর কিছু বুড়ো ভামের নেতৃত্বে এগুলো হয়েছে, তাদের কোনো কাজ নেই, তাদের প্র্যাকটিস আছে, তারা লেলিয়ে দিয়েছে। জুনিয়র ডাক্তারদের সবাই কিন্তু খারাপ ছিল না, তারা সরলতা তাদের দেখিয়েছে, তারা কিন্তু এই আন্দোলনটা করেছে। আমিও বলছি, চুরি যদি হয়, সে সন্দীপ ঘোষ কেন, যে কোনো ঘোষই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ মানুষের টাকা নিয়ে যদি লুণ্ঠন হয়, আর সরকারি চিকিৎসার নামে যদি চুরি চামারি হয়, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত। আমিও সমর্থন করি না একটু, কিন্তু এর মানে না আন্দোলন করে আমরা রাজনৈতিক ফায়দা তুলতে যাব। আমি ওখানে কি, আমি মেডিকেল কাউন্সিল ইলেকশন হোক, পরে হোক, ইলেকশনে তোমরা হেরেছো, ওটা কি লেলিনগ্রাড নাকি, ওটা কি রেড আর্মি কি ওখানে জয়েন করছো, ওটা দখল করবে তোমরা? উল্টো পাল্টা। সব থেকে খারাপ হচ্ছে কংগ্রেস দলটা এমনি সাইনবোর্ডে পরিণত। কংগ্রেস দলটার মধ্যে কিছু ডাক্তার ঢুকে একেবারে বাম মনস্ক হয়ে যাচ্ছে, প্যাথেটিক। মানে এগুলো কংগ্রেসকে শেষ করে দেবে এই ডাক্তারগুলোকে। আমি আমার পরিষ্কার বলছি, এইসব মানে ভুইফোর লোকেদের, মানে দুর্বল, তাদের কোনো মানে শিরদাঁড়াহীন ডাক্তার, তারা বসে রয়েছে, তাদের কোনো কাজ নেই, খালি একটাই হচ্ছে তৃণমূল বিরোধিতা। তৃণমূল বিরোধিতা যদি করতে হয় নির্বাচনে নামো, তো যদি নির্বাচনে তো সেই 6টা সিট হলো, এই ভোট পেয়েছো, আর কি চাও? এরপর তো সাইনবোর্ড। হ্যাঁ, আপনি বলছেন বটে, যখন কর্মবিরতি চলছিল ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে বা প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করে সরকারের প্রায় কয়েক লক্ষ টাকা ধ্বংস করেছে, এবং এটা সম্পূর্ণ আনএথিক্যাল। আপনিও জানেন, আমিও জানি। আপনার কি মনে হয় সরকার এই ব্যাপারে মানে আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন এখনো পর্যন্ত? দেখুন, একটা কথা হচ্ছে, আন্দোলনে যখনই অ্যাডাল্টারেটেড হয়ে যাবে না, কোনো আন্দোলন ঠিক হবে না। পিউরিটি লাগে, একটা পবিত্রতা, একটা যে কোনো আন্দোলনে একটা পবিত্রতা লাগে, পরিষ্কার বিষয়টা থাকে, স্বচ্ছতা লাগে। আন্দোলন কখনোই যদি ঘোলাটে হয়ে যায়, সে আন্দোলন টেকে না। এই আন্দোলনও টিকবে না বেশি দিন। 3-4টে মিডিয়ার জন্য টিকেছে, আর কোনো কারণ ছিল না। এই টাকাতেও উঠতো না যদি মিডিয়া না থাকতো। আর একটা কথা বলে রাখি, আন্দোলন নিয়ে আমার কোনোদিন আপত্তি ছিল না, কিন্তু আন্দোলনে যদি ভেজাল এসে যায়, আর আন্দোলনের হিপোক্রেসিটা নিয়ে, একেবারে দ্বিচারিতা নিয়ে, সেই নিয়ে যথেষ্ট লোকের, অনেক ডাক্তারের আপত্তি ছিল। আমি পরিষ্কারভাবে সামনে বলেছি, অনেকে বলেনি, অনেকে বিরক্ত হয়েছিল, বিরোধিতাও করেছে, তারা সাইলেন্টলি করেছে, সাইলেন্ট প্রোটেস্ট হয়েছে। কিন্তু বারবার তো বলছি, তোতলা কাতলা পাতলাদের নিয়ে আন্দোলন হয় না। আন্দোলন করতে গেলে একটা ফেস লাগে, স্বচ্ছতা লাগে। সাবজেক্টটা না জেনে উল্টো পাল্টা আবল তাবল বকলে, মানে আলটপকা মন্তব্য করলে কিছু লাভ হয় না। সেই লাভটা হয় না বলেই কিন্তু আন্দোলনটা কিন্তু লোকে কমে গেছে। আর মানুষের আন্দোলন নেই, এখানে কয়েকজন স্বার্থপর কিছু ডাক্তার, যারা চায় মেডিকেল কাউন্সিল দখল করবে, যারা চায় কিছু একটা দখল করে মানে ধান্দা করতে, ওই ধান্দা করার জন্য এটা করেছে। আর একটা কথা আপনাকে বলে দিই, সিপিএম আমল থেকে শুরু হয়েছে, কিছু ডাক্তার ধান্দার জন্য আসে, ছেলে মেয়েকে ডাক্তারি দোকানের জন্য। সিপিএম আমলে অনেক ডাক্তার এটা করেছে। জ্যোতিবাবুর কোটা, পার্থদয় আসার পর থেকে জ্যোতিবাবুর কোটাটা উঠে যায়। তারপরে ডোনার কোটাটা আছে। ডোনার কোটাগুলো প্রত্যেকটা মানে হাসপাতালে, মানে বিভিন্ন কলেজে আছে। তৃণমূল আমলেও সেরকম মানুষ ব্যবহার করেছে এগুলো। তৃণমূলে একটা মানে একদল ধান্দাবাজ আছে, যারা ধান্দা করতে এসছে, যারা ডাক্তারি করছে, তৃণমূলকে ভালোবাসতে তারা আসেনি। তাদেরকে, মানে আমার বক্তব্য, এই ধান্দাবাজ লোকেরা কিন্তু একটা দলকে শেষ করে। যেরকম একজন ডাক্তার দেখবেন খালি পিং পং বলের মতন একটা জায়গা থেকে আরেক জায়গায় যায়, সমর্থন করে, ডাক্তারদের হয়ে লড়ে ফেললো, দ্রোহকালেও নেমে পড়লো। একসময় সিপিএম ছাড়া কিচ্ছু বুঝতো না, আর প্রাইভেট ডাক্তারদের বাপান্তর করতো। তারপরে যখন উনি এখন প্রাইভেট প্র্যাকটিস করছেন, প্রাইভেট জায়গায় বড় হাসপাতাল করেছেন, তখনই ওনার কথা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেই দিন একটা সন্দেহ প্রকাশ কেউ করেছিল কোনো তৃণমূল নেতা, তারপরে কিন্তু উনি একদম গর্তের মধ্যে ঢুকে গেছেন। সব কিছুতে যদি নোংরা থাকে, বেশি ছাদা করতে আসবেন না।
সাদা যদি আপনি না হন, লুকিয়ে থাকুন, গর্তের ভেতর ঢুকে থাকুন, আপনার মুখোশটা দেখতে আমরা ইচ্ছুক নই। যদিও দুঃখের বিষয় হচ্ছে আপনি পরিষ্কার যেতে কানছেন, ঠিক আছে, আমি পরিষ্কার কথা বলি, আমার সেরকম কিছু নেই, কিন্তু একই সাথে কিছু চ্যানেল তো মুখোশওয়ালা ডাক্তারদের নিয়ে আছে, তাদের মুখোশটাকে বার করে দেওয়া উচিত, তাহলে বুঝবেন তারা কি। আমরা কথা বলছি RN টেগরের মেডিসিন বিভাগের প্রধান ডক্টর অরিন্দম বিশ্বাসের সাথে। আমরা তার সাথে কথা চালু রাখবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিশেষ মুখোমুখি অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, RN টেগরের হাসপাতাল, প্রথিতযশা হাসপাতাল, তার মেডিসিন বিভাগের প্রধান। অরিন্দম দা, এই যে নির্যাতিতার মা বাবা আবার নতুন করে মামলা করলেন তদন্ত চেয়ে, মানে করতে চাইছেন, আমার কথা হচ্ছে দাদা, এই যে সিবিআই তদন্ত করছে, সিবিআই এর ওপরে বড় কোনো তদন্ত এজেন্সি এই মুহূর্তে ভারতে নেই। সুপ্রিম কোর্টের মানে দেখাশোনা এই তদন্ত চলছে, বিচার হচ্ছে, সুপ্রিম কোর্টের উপরে কোনো বিচার ব্যবস্থা নেই। আমরা বারবার এই জুনিয়র ডাক্তার এবং নির্যাতিতার মা বাবার কথায় অনাস্থা প্রকাশ পাচ্ছে সিবিআই এর প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি। তাহলে যাব কোথায় আমরা? একটা কথা ছোট্ট বলে দিই, মানে কিছু মনে করে বলবেন না, আমি আর বিভাগীয় প্রধান নই, আমি বিভাগে আছি, মেডিসিন বিভাগে একজন কনসালটেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনি যেটা কথাটা বলছেন একদম স্পষ্ট, সিবিআই নিয়ে আর তো ওপরে কেউ হতে পারে না। এখন তো FBI আসবে না, মোসাদ আসবে না, সিরিয়া থেকে কেউ আসবে না, রাশিয়া থেকে কেউ আসবে না, UK থেকে কেউ আসবে না, MI6 কে ডাকতে পারবো না, তো চায়না থেকেও যদিও কেউ মনে প্রাণে খুব চায়নার ভক্ত আছেন, তো চায়না ভক্ত লোকেদেরকে ভারতের সংবিধান খুব সমর্থন করতে পারে না। আর ইন্টারন্যাশনাল কোর্টে তো যেতে পারবো না, আন্তর্জাতিক আদালত সেটা অন্য বিষয় দেখে। তো একটা কথা হচ্ছে, আমি বিচারের আসলে বসে যাব, আমি যা বলবো তাকে শাস্তি দিতে হবে, আমি যাকে বলবো তাকে, তাহলে ক্যাঙ্গারু কোর্ট কেন করবো? তাহলে তো ভারতের সংবিধানকে আমি সম্মান দিচ্ছি না। ভারতের সংবিধান কখনোই একটা ক্যাঙ্গারু কোর্টকে মান্যতা দেয়নি, তাদের যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তো আমার বক্তব্য হচ্ছে, আমি এরকম একটা আইনি ব্যবস্থা চাইবো কেন? আমি যা চাইবো তাই হয়ে যাবে। ও করেছে, ও মালদ্বীপে পালিয়ে গেছে, ও নেপালে পালিয়ে গেছে, ও দুবাইতে পালিয়ে গেছে বলে যদি প্রমাণ থাকে সেটা বলো। ও করেছে বললে হবে না, ও কেন করেছে, কিভাবে করেছে, সে তোমার কাছে তো কিছু প্রমাণ থাকবে। তুমি একটা নাম বলে দিলে, আমি বলে দিলাম তুমি খুনি, তাহলে তুমি খুনি হয়ে গেলে না, এটা কখনো হতে পারে। আইনি ব্যবস্থা তিলোত্তমার বাবা মার এখন দেখুন তারা হতাশ। তারা প্রথমে মিডিয়া থেকে শুরু করে তাদেরকে প্রচন্ড উঠিয়ে দিয়েছিল, কিছু চড়িয়ে দিয়েছিল, তাদের এই আবেগটাকে ব্যবহার করেছিল কিছু মিডিয়া হাউস, কিছু নেতা, কিছু উকিল। তো সেই উকিলরাও এখন বুঝতে পারছে কিছু নেই, আস্তে আস্তে উকিলরাও সরে যাচ্ছে, দেখছে যে কতগুলো ভূমিপটদের পাল্লায় এরা পড়েছে, এদের মামলা নিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, বরং আমাদের ইজ্জতটা চলে যাবে। তার আগে ইজ্জত লুণ্ঠন হওয়ার আগে তারা আজকে কেটে পড়েছে, বাবা আর দরকার নেই, আমাদের মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। তো সেই কারণে সরে গেছে। কিন্তু এটা একটা কথা স্পষ্ট যে আমি তো ক্যাঙ্গারু কোর্ট চালাতে পারি না। কি করে হয়? ভারত 76 বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা স্বাধীন দেশ, আমরা আস্তে আস্তে উন্নতি করছি, দেশ হিসেবে একটা উন্নতি করছি, দেশের নেতৃত্ব যেই থাকুক উন্নতি তো করছি, সেই উন্নতিটাকে তো আমি কখনো উপেক্ষা করতে পারি না, আমি আইনকে উপেক্ষা করতে পারি না, আমি সংবিধানকে উপেক্ষা করতে পারি না। সেই জন্যই আজকে আমাদের এইটাকে অন্তরীণ করতে হবে যে আমাদের একটা আদালত আছে, আমাদের একটা বিচার ব্যবস্থা আছে, তারপর অন্য ব্যবস্থা খুশি না হলে তো অনেক রাস্তা আছে। তো এই জায়গাটা আমাকে তো মান্যতা দিতে হবে, যা করছি গায়ের জোরে তো কিছু করতে পারি না।
না, একটা জিনিস অরিন্দম আমরা দেখলাম যে আগে থেকে ধরে নেওয়া হলো এই ধরনের এরা অপরাধ করেছে, তারপরে ব্যাক ক্যালকুলেশনে তদন্ত, ব্যাক ক্যালকুলেশনে বিচার, এই রকমটা চাওয়া হচ্ছে জুনিয়র ডাক্তার এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। আপনি বলুন, এইটা মানে ভারতীয় ব্যবস্থা কেন, পৃথিবীর কোন দেশের ব্যবস্থায় কি এটা হয়? আগে অপরাধী দেখে দেওয়া, তারপর সেই অপরাধী খোঁজা, এটা এভাবে তো বিচার হয় না। যেটা চলছে এখন, নির্যাতিতার পরিবার বলুন বা ডাক্তাররা যেটা করছে ধর্মতলায় বসে, সেটা তো প্রহসন ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। গল্পগুলো তৈরি করে কিছু মিডিয়া বিশ্বাস করেছিল, ছড়িয়ে দিয়েছে। খারাপ লাগে, মিডিয়া কি করে প্রশ্ন করলো না? আপনি দেখবেন, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। কোনো একজন মিডিয়া আমার কাছে ফোন করে, মাঝখানে হয়েছিল একজন ডোম হাসপাতালের ভেতর ভিডিও দেখাচ্ছে, একজন ডোম ডাক্তারকে, ফরেন্সিক ডাক্তারকে বোঝাচ্ছে। আমি তখন একটা কথা বলেছিলাম, সোমা মাসির গল্প শোনার পর আমি এই ডোম বাবু ডাক্তারি নিয়েও আমার এই ভিডিওটা নিয়ে সন্দেহ আছে। কারণ এখন মুশকিল হচ্ছে যে আস্তে আস্তে এইরকম গল্পগুলো যদি আমাকে বিশ্বাস করতে হয়, তাহলে তো আমি ডাক্তারি ভাষায় ডাক্তারি পড়াশুনো নিয়ে আমার প্রশ্ন আসবে, সাধারণ মানুষই করবে। এখন তো প্রশ্ন আপনি করছেন, সবাই করছে, যে একটা তরল পদার্থ গ্রামে কি করে মাপা যায়? মাপা যায় না। তো আমার বক্তব্য হচ্ছে, এরা ডাক্তারি করলে রাজনীতি করছে, এরা রাজনীতি বেশি করে। এরকম আছে, কিছু ডাক্তার আছে সারাদিন ধরে রাজনীতি করে, তাদের কোনো কাজ নেই, আপনাকে বলবে আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, এরকম অনেক নামগুলো জানেন। কিন্তু মুশকিল হয়, নাম করা শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা, মানে আমার একজন খুব শ্রদ্ধেয়, যাকে আমি স্যার বলেই বলি, সেও এই বাজারটাতে একটা নেমে পড়লো। ইংরেজিতে উনি বিরাট ভাষণ দিয়ে ফেললেন, লালবাজারে ওনাকে ডাকা হলো, ওনাকে আমি মানা করেছিলাম যে স্যার আপনি প্লিজ যাবেন না। কারণ আপনার স্যার এটা স্বীকার করবে কিনা জানি না, কারণ হোয়াটসঅ্যাপ কল ছিল, পরিষ্কার বলা ছিল যে আপনি যারা পাতে তোলার যোগ্য না তাদের পাশে দাঁড়িয়ে আপনি হাঁটবেন, আপনি আপনার জন্য কয়েকটা 8টা-9টা মিডিয়া কিছু আপনার বক্তব্যটা রাখবেন। কিন্তু আপনি ওটা কি করলেন? তার কয়েক সপ্তাহ বাদে পুরো ডিগবাজি করে, যা প্রশংসা বোধহয় কেউ করে না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রয়োজনে নিশ্চয়ই তৃণমূলকে ভীষণ বেশি সমালোচনা করি, কিন্তু সব ক্ষেত্রে নয়, যে কয়েকজন রাজনৈতিক নেতার মতো। কিন্তু আপনি তো পুরো ডিগবাজি খেয়ে একেবারে সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাটা নিয়ে এলেন এবং প্রশংসা করলেন একেবারে মন খুলে। সেইটা তো লোকে একটাই বুঝলো, ডিগবাজি। আরেকজন ডাক্তার এত ভালো, উনি ব্যবসায়ী, উনি এমন বক্তা শুরু করলেন, ফেসবুক আবার শুরু করেছেন, কিছুদিন চুপচাপ ছিলেন, এখন আবার শুরু করেছেন। যেই দিন গুঁতো খেয়েছিলেন সেই দিনই আবার কুণালবাবুর সাথে দেখা করতে চলে গেলেন। এরা কি, একটা চরিত্র থাকা উচিত। আপনি আন্দোলনের সপক্ষেও না হতে পারেন, বিপক্ষেও না হতে পারেন। প্রথমে সপক্ষে, তারপরেই ডিগবাজি খেয়ে বিপক্ষে, তারপরেই গর্তে চলে গেলেন। এইগুলো কেন? সরাসরি দরকারই ছিল না। আপনারাও, আমিও চুপ করেছিলাম কয়েকদিন, যখন বুঝলাম যে কয়েকটা মুখ দেখে যে এরা হচ্ছে, বললাম তো, তোতলা কাতলা পাতলা, এই লোকগুলো এসে আসা মানেই হচ্ছে রাজনীতি ঢুকবে, রাজনীতির গন্ধ ছড়াবে এবং পরিবেশটাকে, জুনিয়র ডাক্তারদের সরলতাটাকে, ওরা কিন্তু কিছুটা সরল ছিল, অস্বীকার করার নেই, এই সরলতাটাকে ব্যবহার করেছে। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের মধ্যে কিছু অভিনেতা, কিছু নেতা, কিছু দ্রোহের নেতা, এটা হয়েছে। তো এই দ্রোহের নেতা তো আপনি দেখলেন, দ্রোহ যেদিন হচ্ছিল সেদিন কার্নিভাল হচ্ছিল, সেখানে পুরো ডাক্তারদের, বয়স্ক ডাক্তারদের নাচগুলো দেখেছিলাম। কেউ পুরনো প্রেমিককে পেয়েছিলেন, কেউ পুরনো প্রেমিকাদের পেয়েছিলেন। এই প্রেমিক প্রেমিকাদের যে মেলবন্ধন হয়েছিল বা মিলন, সেইটাই দ্রোহ হয়েছিল। যদিও দ্রোহতে কোনো আনন্দ হয় না, কিন্তু সেদিন ফুর্তিগুলো দেখছিলাম। কি বার্তাটা দিতে চেয়েছিল? একটা তিলোত্তমা, যার মা বিচার পায়নি, তার বাবা বিচার পায়নি, তিলোত্তমার মৃত্যু হয়েছে, একটা অত্যন্ত নিষ্ঠুরতার কাজ হয়েছিল, নির্যাতন করে তাকে মারা হয়েছিল। তাকে আমি কেন কি করে ভুলে যাব? তাকে নিতে গিয়ে একটা সরকারের সাথে লড়াই, সেটা আনন্দ প্রকাশ, সেইগুলো দেখলাম। কিন্তু এখন ওই পাদপ্রান্তে আর সেবক পাবেন না। জনগণ যা বোঝার বুঝে গেছে, এখন খালি থাকবে, পাদপ্রান্ত একদম খালি থাকবে, কিছু থাকবে না। আপনি আপনার কথাতে বারবার তিলোত্তমার পরিবার, তার মা বাবার প্রতি একটা সিম্প্যাথি আমি দেখতে পাচ্ছি। কিন্তু অরিন্দম দা, খুব স্পষ্ট করে বলি, তিলোত্তমার মা বাবার প্রতি সমব্যথী আমরাও। কিন্তু তিলোত্তমার মা বাবার যে বারবার বয়ান বদল, এই যে বারবার এজেন্সি বদল, এখন আবার বলছেন নতুন করে মামলা শুরু করতে হবে, আপনার কি মনে হচ্ছে না তিলোত্তমার মা বাবাই চাইছেন না যে দ্রুত বিচার হোক?
না, একটা কথা দেখুন, আমি একজন মানুষ, আপনিও মানুষ। আজকে ওরকম একটি আমাদেরই বাংলার কন্যা ডাক্তার, সে মারা গেল কাজের জায়গায়। মানে আমার যদি যেরকম ক্রুদ্ধ আমি ছিলাম, আমার যদি হতো সত্যি কথা, আমি তাকে পেলে সামনে আমি হয়তো তাকে দু চারটে মেরে দিতাম, মানে যে করেছে অন্যায়টা। কিন্তু আমাকে আইন মানতে হবে, আমি সেই রাগটা ওরকম ভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু মন থেকে তো রাগ হয়েছিল। আমার তার বাবা মার প্রতি যথেষ্ট সিম্প্যাথি আছে, তারা কন্যাকে হারিয়েছেন। কিন্তু মুশকিলটা হয়ে বাবা মা আইনটা না ওই করে তারা কিন্তু কিছু উকিলের পরামর্শ নিয়েছে, এবং কিছু উকিলরা আবার রাজনৈতিকভাবে তাদের যোগাযোগটা খুব স্পষ্ট। কিন্তু এবং কিছু মিডিয়া, মুশকিলটা হচ্ছে মিডিয়া আপনাকে গাইড করতে পারে, মিডিয়া আপনাকে খবর করতে পারে, একটা ওয়েভ তৈরি করতে পারে। মিডিয়া কিন্তু আপনার লিগ্যাল এড করবে না, এডটা কিন্তু মিডিয়া দিতে পারে না। মিডিয়া যেরকম কংগ্রেসের অবস্থা, কংগ্রেস একটার পর একটা হারছে কেন? কংগ্রেস ভাবছে মিডিয়া বলে দিয়েছে লোকে ভোট দেবে, তা নয়। মিডিয়া একটা ওয়েভ ক্রিয়েট করতে পারে, ভোটটা সাধারণ মানুষ দেবে, বার্তা সাধারণ মানুষের কাছে যাবে, তখন মানুষ গিয়ে ভোট মানে ভোটাধিকার প্রয়োগ করবে সেই কেন্দ্রে গিয়ে তোমার হয়ে। যে ভুলটা কংগ্রেস যে কারণে হরিয়ানাটাও গেল, মহারাষ্ট্রও গেল, এটাই ঘটেছে। আপনি বলছেন যে মিডিয়ার কথা এবং কিছু উকিলদের কথা ইনফ্লুয়েন্সড হয়ে তবে গিয়ে নির্যাতিতার মা বাবা এ ধরনের বারবার বয়ান বদল, তদন্তকারী। তার সাথে আরেক পাশে কোনো কাকু না জেঠু ছিল, এটা আপনি খোঁজ নেবেন একটু পাশে করে। তিনি আবার রাজনৈতিক কোন কর্মী ছিলেন কোন দলের, তিনিও ছিলেন। মানে শুনেছি আমি, এই খবরটা কিন্তু এসছে, তিনি প্রথম দিকে ওই করেছেন, এই কাকু জেঠু না কে আছে, এবার রাজনৈতিক দলের কর্মী ছিলেন, সেই করেছে। মুশকিলটা হলো তারা কিন্তু, তাদের কিন্তু আমি এখনো বলবো তারা কিন্তু নিষ্পাপ, তারা তো কিছু করেনি, তাদের মেয়ে আজকে এরকম ভাবে হারিয়েছে। কিন্তু যখন তারা প্রথমে একটু আবেগতাড়িত হয়ে গেছিল, যখন দেখছে সারা বাংলায় মানুষ, যদিও এটা আরবানাইজ ব্যাপারটা হয়েছে, যে মানুষ কিন্তু এগিয়ে আসছে, রাস্তা হেঁটে দিচ্ছে সবাই, উনি বুঝতে পারেননি এর মধ্যে প্রচুর 99% সাধারণ মানুষের থেকে সাধারণ মানুষ কয়েকদিনে সরে গেছিল। তারপরে যে মিছিলগুলো চলেছে, এগুলো সব হচ্ছে বাম এবং অতি বামের লোকেদের। তো ব্যাপারটা হচ্ছে, সে আমাকে এখন অনেকেই হয়তো আপনার বলার পর চটিচাটা বলবে, আমার তাতে কিছু এসে যায় না, কারণ চটি দিয়ে এদের মুখটা থামিয়ে দিয়েছে মানুষ 6টা নির্বাচন, এটাও ঘটনা। আমি আপনাকে শেষ প্রশ্নটা করবো এই নির্বাচন নিয়ে। এই যে আন্দোলন হলো, দ্রোহকাল হলো, অনেক কিছু দেখলাম আমরা রাস্তায়, পথনাটিকার নামে মানে রীতিমতো যৌন নাটকের প্রদর্শন দেখলাম, অনেক কিছু দেখলাম। কিন্তু তারপরেও এই আন্দোলনটা পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়াতে পারলো না। ওই জন্য আপনার মানে জ্ঞাতার্থে বলি, আমরা সারা বছর সমীক্ষা করি, আমাদের একটা টিমই আছে, সারা বছর তারা বিভিন্ন বিষয়ে সমীক্ষা করে। আমরা এই বিষয়টা তো সমীক্ষা করেছিলাম যে এই আন্দোলনটা কেন মধ্যমগ্রামের বাইরে গেল না, কেন হাওড়ার বাইরে গেল না, আর ওদিকে কেন সোনারপুরের বাইরে গেল না। সাধারণ মানুষের কোনো আগ্রহই ছিল না, এবং তার ফলাফল আপনি দেখেছেন, 6টা উপনির্বাচনে 6টাতেই বিরোধীদের ভরাডুবি হয়েছে। আচ্ছা, এই আন্দোলনটাকে কিছু কিছু অভিনেত্রী, কিছু কিছু বাম উগ্রবাম নেতা তারা বলছেন যে এই আন্দোলনটাকে, এই দ্রোহকালটাকে টেনে তারা 2026 পর্যন্ত নেবে। আপনার কি মনে হয়, শেষ প্রশ্ন, যে এই 26 পর্যন্ত নিই আর 36 পর্যন্তই নিই, তাতে কি লাল ফিরবে, হাল ফিরবে? দেখুন, লাল এখন কিছু বিলুপ্ত প্রাণীর দিকে, পরিষ্কার কথা, অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। এখন আপনি বিজেপিকে আটকাতে পারবেন না, কারণ আজকে বিজেপি একটা ফ্যাক্টর, এটা তো অস্বীকার করার নেই। আপনি বিজেপিকে, কয়েকটা ভাট লোক বিজেপিতে রয়েছে বলে বিজেপির অবস্থাটা, বিজেপি ভোটটা যেটা ধর্মীয় কারণে হিন্দুদের ভোট আপনি আটকাতে পারবেন না কিছু। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি এই সমীক্ষাটা দেখবেন, যেখানে পুরো একটা এরিয়া হিন্দু, সেখানে কিন্তু বিজেপির ভোট কম। যেখানে হিন্দু মুসলমান একটা ইন্টারাকশন হচ্ছে, কসমোপলিটান, সেইখানে কিন্তু আজকে বিজেপির ভোটটা বাড়ছে। আর হচ্ছে অবাঙালিদের, বেশিরভাগ যারা মানে 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 ভুজিল্যান্ড থেকে এসছে, ওই জায়গাগুলো যদি দেখেন, ওইখানে বিজেপির ভোটটা ভীষণ বেশি। কারণ যাদের মধ্যে ধর্মীয় উন্মাদতা, উন্মাদ যারা, তাদের সেই জায়গায় আছে। কিন্তু আপনি যেখানে পিওর হিন্দু এরিয়া, পিওর বাঙালি এরিয়া, সেখানে কম। আজ এরপর আপনি বলতে পারেন তাহলে নর্থ বেঙ্গলেও কিন্তু কসমোপলিটান এরিয়াতে বিজেপির ভোট বেশি।
আজকে তো মাদারিহাট হেরে গেল, একদম হেরে গেল। কেন হারলো? যখন ভোটটা হচ্ছে কসমোপলিটন এরিয়ায় সেন্ট্রাল বিচার করে, নয়তো এটা অপমান না? রাজু বিস্তার মতো লোক এসে জিতছে। আবার একই সাথে কীর্তি আজাদ, ইরফান পাঠানকে নিয়েও আমার যথেষ্ট, ইউসুফ পাঠানকে নিয়ে আমার বক্তব্য আছে, একই বক্তব্য যে এরা কেন আসছে, শত্রুঘ্ন তো আরো বক্তব্য। কিন্তু আপনি বিজেপিকে আটকাতে পারবেন না। সেন্ট্রালে বিজেপি পাওয়ারে থাকলে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির সেকেন্ড পজিশনটা থাকবেই। এবং হিন্দুদের ভোটটা বিজেপি পুরোপুরি কনসলিডেট করতে পারছে না, কিন্তু যদি কনসলিডেট করে ফেলে খুব ডেঞ্জারাস। আরেকটা কথা বলে রাখি, 4 থেকে 5% ভোটের তফাৎ কিন্তু বিজেপির সাথে। আরেকটা যেটা ডেঞ্জারাস, যদি অনেকে বলেছে 1:1 লড়াই, এটা যদি ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন হয় না, তাহলে কিন্তু বিজেপি 30টা পেয়ে যেতে পারে, এর কোনো অসম্ভব নয়, এটাও ঘটনা। তো এই জায়গায় বিজেপির একটা উত্থান হচ্ছে, কিন্তু বিজেপি আদপে তো বাঙালির দল নয়, ওই জন্য বাঙালিরা ভোটটা দেয় না। নাথানি গাথানি আগরওয়াল সিনহাদের পার্টি, ওগুলো বিজেপি, এই বাঙালিরা নিচে থাকে আর বিজেপি ওরা মানে রাস্তায় হাঁটে আর ওরা ট্রেকারের ওপর চলতে থাকে। সেই জন্যই সেকেন্ডে আসছে। কিন্তু যেভাবে বাঙালি হিন্দুরাও তো ভোট দিচ্ছে, কিন্তু সিপিএম এর আসার সম্ভাবনা কম। এই দ্রোহ করুক, বিদ্রোহ করুক, চাকলাদের কথা শুনলে মানুষ আসবে না, আরো বিরক্তি প্রকাশ করে ভোটটা করে যাবে। এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার অরিন্দম বিশ্বাসের সাথে। আরজিকর বিরক্তিকর, আরজিকর সত্যি এখন মানুষের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। যে আন্দোলনে আমি আপনি সকলে পা মিলিয়েছিলাম 14 তারিখ রাতে, সেই আন্দোলন রাজনৈতিক হতে হতে আজকে একদম ভোটের রাজনীতিতে চলে যাওয়া হচ্ছে। 2026কে টার্গেট করে এই আন্দোলন চালানো হচ্ছে। বিরক্তিকর লাগছে। আন্দোলনটা রাজনৈতিক থাকলেই ভালো হতো। অরিন্দম দা, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আপনাকে আমাদের স্টুডিওতে পেতে চাই। দর্শকরা প্রচুর আমাকে জানান ফোন করে, মেসেজ করে যে অরিন্দম বিশ্বাসকে আপনি নিয়মিত আনুন, কিন্তু আপনি ব্যস্ত মানুষ। তার মধ্যেও দয়া করে আমাদের চ্যানেলের জন্য সময় করে একটু সময় আমাদের দেবেন দর্শকদের সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।